ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নেওয়াটা খুব কঠিন। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে, ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন, ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসছেন, আশীর্বাদ নিয়ে এসছেন। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন ওখানে। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসাবে যে ক্ষমতা তার ছিল সেটা চলে গেছিল, কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওখানে উনি করতেন, সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ধ্রুব সাহা, বিজেপি এমএলএ। ধ্রুবদা, একটা বিষয় যেটা খুবই চর্চাতে এসছে আপনাদের ওখানে, যে ঘটনা ঘটেছে, প্রাক্তন বিধায়ক আশিস ব্যানার্জি তার রহস্য মৃত্যু হয়েছে। তো যেটা মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে উনি সৎ মানুষ, ওনার সঙ্গে দুর্নীতির যোগটা মুখ্যমন্ত্রীও বিশ্বাস করতে পারছেন না, আর উনিও সেরকমই একটা ইঙ্গিত দিয়ে লিখে গেছেন। কিন্তু আপনি এলাকার মানুষ হিসেবে কি দেখছেন? উনি হয়তো দুর্নীতি করেননি, তো উনি এত আক্ষেপের কথা লিখলেন কেন? দেখুন, এটা তো উনি চলে গেছেন, উনি বলতে পারবেন, আর বাড়ির লোকের সঙ্গে আলোচনা করেছেন কিনা বাড়ির লোক বলতে পারবেন। তবে এটা ঠিক, আপনারা জানেন আমি আশিস বাবু পরাজিত হয়েছেন, আমি জিতেছি। রামপুরহাটের মানুষ প্রায় 25,000 ভোটে বিজেপি প্রার্থীকে জিতিয়েছে। কিন্তু তারপরেও আমি ওনার বাড়িতে গিয়ে প্রণাম করতে গেছি, এই কারণে প্রণাম করতে গেছি, উনি ভালো মানুষ। তো এখন উনি আত্মহত্যা করেছেন, এটা তো একটা উদ্বেগ ব্যাপার। কি কারণে উনি আত্মহত্যা করলেন, কেনই বা আত্মহত্যা করলেন, আত্মহত্যা করার কি প্রয়োজন হলো, আর যদি করলেন তাহলে এত বড় করলেন কেন? প্রায় সরকারের বয়স আগামীকাল 100 বছর, 100 দিন হয়ে যাবে। স্বাভাবিকভাবে এতদিন তো কোনো কিছু হয়নি। আমরা তো রামপুরহাটের মানুষ, ওনাকে কেউ অসম্মান করেনি। বিরোধী রাজনৈতিক দলের আমি প্রার্থী হিসাবে জেতার পরে ওনাকে সম্মান জানিয়ে এসেছি, তারপরেও উনি আত্মহত্যা করেছেন। স্বাভাবিকভাবেই উনি অনেক কোশ্চেনের জন্ম দিয়ে আত্মহত্যা করে গেছেন। আমাদেরও জানতে ইচ্ছা হচ্ছে যে মাননীয় অধ্যাপক কেন আত্মহত্যা করলেন। উনি টিআরডি এর কথা বলেছেন, টিআরডিএ তে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিত, কিন্তু সেই দুর্নীতির সঙ্গে আশিস বাবু যুক্ত আছেন আমরা তো কোনো সময় বলিনি। টিআরডিএ তে ওনার কথা চলতো না, অনেক কথাই ওনার অগ্রাহ্য করে হতো, সেটাও আমরা অনেক জানতাম, কিন্তু তারপরেও কেন উনি আত্মহত্যা করলেন আমরা তো বলিনি। আশিস বাবুই ওখানে চুরি করেছেন। কিন্তু হ্যাঁ, টিআরডিএ তে দুর্নীতি হয়েছে, রামপুরহাট মিউনিসিপ্যালিটিতেও অনেক জায়গায় আর্থিক তছনছ হয়েছে, কিন্তু এতদিন পরে উনি আত্মহত্যা করেছেন, এবং কেন করেছেন এটা উনিই জানবেন। কিংবা ওনার হয়ে যদি কেউ দুর্নীতি করেছেন ওনার মনে হতে থাকতে পারে,
যে ওই দুর্নীতির দায়টা হয়তো তার উপরে পড়বে। এবার সমস্ত বিষয়টা ওনার এবং ওনার পরিবারের বিষয়। উনি ওনার পরিবারের পক্ষ থেকে একমাত্র রাজনীতি করতেন এরকম নয়, ওনার ভাইপো ওনার ছায়াসঙ্গী হিসাবে ভোটে এইবারে লড়েছেন। বাকি পার্টির অনেক লোক ওনার বিরোধিতা করেছেন, কিন্তু ওনার ভাইপো ছায়াসঙ্গী হিসাবে এইবারে নির্বাচনে লড়েছেন। এবং অনেকে অনেক কথাই বলছে, সে কথাও আমরাও শুনছি, কিন্তু প্রমাণ না থাকলে কোনো কথাই বলা উচিত নয় একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে। কিন্তু মৃত্যুটা কেন হলো আমরা জানি না। কোনো মৃত্যুই সুখের নয়, প্রত্যেকটা মৃত্যুই দুঃখের। আর অত্যন্ত গভীর দুঃখের আমাদের মাননীয় অধ্যাপক মারা গেছেন। আমি আপনাদের মাধ্যমে ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, ওনার বিদেহী আত্মার চির শান্তির কামনা করছি। যেখানেই থাকুন স্যার, আপনি ভালোই থাকুন, এটাই বলতে চাই। পরিবারের কথা বলছেন, উনি নোটে তো পরিবারের অনেকের নাম ডাক নাম উল্লেখ করে লিখেছেন, তো যে ভাইপোর কথা বলছেন সেই ভাইপোর নাম কি ওখানে আছে? আমি তো বুঝতে পারলাম না ওখানে ভাইপোর নাম আছে বলে। ভাইপোর নাম তো ওখানে আমার অনুভব হলো না। এইবার দেখুন, রাজনীতিতে আমরা দেখেছি যে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই রামপুরহাটের মানুষ সাক্ষী আছে। এইবার উনি বুঝবেন, উনি চলে গেছেন, আর ওনার না, আমি আমি পরিবারের আমি লোক আমি এই সেন্সে বলছি যে অনেকের নাম উল্লেখ করে যেটা বলার চেষ্টা করেছেন, তাদের তাদের ভালো থাকার কথা ইত্যাদি এসব বলেছেন, কিন্তু যে ভাইপোর কথা বলছেন তার 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 কথা যেহেতু ছায়া সঙ্গী ছিলেন বলে বলছেন, তো নোটে নোটে তার নাম দেখেছেন আপনি? আমি দেখতে পাইনি নোটে ওর নাম। আমি সেই কারণে আমার তো অনেক রকম মনে হচ্ছে। তো মনে হওয়াটা তদন্ত হোক, তদন্ত হলেই সামনে আসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অ্যাঙ্গেলে বিষয়টা, মানে কি খবর এটা। আসলে আশিস ব্যানার্জি, ডেপুটি স্পিকার, প্রাক্তন মন্ত্রী, টিএমসির প্রাক্তন এমএলএ, যিনি এই ধ্রুব সাহার কাছে এবার হেরেছেন, আশিস ব্যানার্জি, ওনার রহস্যজনক মৃত্যু হয়েছে। ওনার এক অফিস থেকে দেহ উদ্ধার হয়েছে। তো সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চর্চা চলছে। মুখ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন আজকে, আর যার কাছে হেরেছেন ধ্রুব সাহা, তারও বক্তব্য শুনলেন। আমি ধ্রুব সাহার বক্তব্যেও একটা মানে আমার কাছেও আরও অনেক সন্দেহটা তৈরি হচ্ছে। উনি যেভাবে একটু রেখে রেখে বলারই চেষ্টা করলেন, কিন্তু হলেও ওনার মনেও যে প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্ন আমাদের মনেও। কারণ এই যে আমি বলছিলাম না, অনেকগুলো নাম উল্লেখ করে গেছেন নোটেতে, সেই নামগুলো ডাকনাম বিশেষ করে আমি দেখছিলাম, নীল কি বিতান, রাজা না রানা, সোনু, দেবপ্রিয়া, রিকি, রিন্টে, বর্দা, মেজদা, মেজো বৌদি, দীপা, টুলা না টুনা, মিমি, সকলে আমার প্রাণ ভরা ভালোবাসা নিস, বড় বৌদিকে ভালোবাসা দিও, রানা, সোনু, শান্ত থাকিস। মানে এই যে এত সব নাম উল্লেখ করে গেছেন, তো সেখানে ওই ভাইপোর নামটা নেই কেন? নেই তো আমি তো চিনি না ভাইপোর কী নাম, ডাকনাম কি জানি না, কিন্তু এলাকার বিধায়ক তিনিও বলছেন তিনিও দেখতে পাচ্ছেন না নামটা। তো এতজনকে ভালোবাসা দিয়েছেন, ভালো থাকার কথা বলেছেন, শান্ত থাকার কথা বলেছেন, মানে ভালো ভালো কথা বলেছেন পরিবারের সবার, মানে যা সব নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু যিনি ছায়ার সঙ্গী তার নামটা কেন? তার নামটা প্রথমেই মনে পড়ার কথা, প্রথমেই তো তার নামটা লেখার কথা। তো তার নাম নাকি নেই, ডাক নামে সব লেখা। ফলে আমরা এখান থেকে একেবারেই বুঝতে পারবো না যদি ডাকনাম কোনো থেকে থাকে ওই ভাইপোর। কিন্তু ধ্রুব সাহা যখন এতটা এইভাবে বলছেন, ওনার মনে যে প্রশ্ন তৈরি হয়েছিল নিশ্চয়ই উনিও ক্রস চেক করেছেন যে যেসব ডাকনাম ওখানে রয়েছে তার মধ্যে ওই ভাইপোর নামটাও আছে কিনা। কিন্তু উনি যখন এতটা নিশ্চিত করে বলছেন, নিশ্চিত বলতে মানে উনিও বলছেন আমি দেখতে পাচ্ছি না, মানে মোটামুটি নিশ্চিতই বলবো, তো মানে এটাও একটা প্রশ্নের রহস্যের ছায়ার সঙ্গী, আর তার কথাই উল্লেখ করলেন না, এরকম একটা সিরিয়াস নোট লিখে গেলেন, এটাও প্রশ্নের। আর ভাইপোর ব্যাপারে শুনছিলাম ভাইপো একটা সময় অনেক কথা বলেওছেন,
নানান সব কথা বলতেন, নানান শব্দ আঁকতেন। এখন আশিস ব্যানার্জি যেসব কথাগুলো বলে গেছেন নোটে, দর্শক আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, আমি নোটটা দেখাচ্ছি না যেহেতু এরকম নোট দেখানো উচিত না সেই জন্যে। তো মুখ্যমন্ত্রীর কথাই শুনলেন, আরও অনেক ব্যাখ্যা আসছে। তারাপীঠ উন্নয়ন পর্ষদ আছে, ইত্যাদি আছে না, তো সেখানে চেয়ারম্যান ছিলেন সম্ভবত আশিস ব্যানার্জি। কিন্তু ওনার বক্তব্য ওখানে দেখলাম যে আমি শুধু নামেই ছিলাম, ওই কিছু মিটিংয়ে থাকতাম, আমার না কোনো টেন্ডার পাসের অর্ডার ছিল, না কোনো ওই টাকা পয়সার বিল পাসের কোনো ছিল, আমি কিছুই করিনি। আসলে ওখানে একটা তদন্তের ব্যাপারটা এসছে, ওখানে অনেক ঘাপলা হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই নিয়ে তদন্তের ব্যাপারটা এসছে, তো সেটা নিয়ে খবরও হয়েছে। তো এখন উনি যেটা বলতে চেয়েছেন, আমার তো কোনো যোগ নেই, আমি তো কিছু করিনি, মাস্টারমশাই ছিলাম। লিখেছেন যে অনেককে আমি বিনা পয়সায় পড়িয়েছি, কখনো কোনো কিছুর বিনিময়ে আমি কিছু করিনি, অ্যাটেন্ডেন্স যাদেরকে নেওয়া হয়েছে আমার অ্যাটেন্ডেন্স হিসেবে, তার কাছ থেকে একটা মিষ্টিও খাইনি। মানে এইভাবে ওনার সততার জায়গাটা উনি তুলে ধরেছেন ওখানে। তো ধরে যেটা কত একটা আক্ষেপের জায়গা যে দুর্নীতির সঙ্গে তার নামটা জড়াচ্ছে। আসলে যেহেতু ওরকম পদে ছিলেন, তো সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে বলে খবর এসছে। ফলে উনি যেহেতু ওরকম পদে ছিলেন, ওনাকে ডিরেক্টলি হয়তো কেউ বলছেন যে আপনি নিজে টাকা পয়সা নিয়েছেন, কিন্তু ওনার দায়িত্বে থাকা একটা জায়গা, সেখানে এইরকম মানে বিষয়টা হয়েছে, এটাও তো খুবই আক্ষেপের জায়গা অবশ্যই হবে, বা অস্বস্তির জায়গা অবশ্যই হবে। এখন এটা কার জন্য এরকম হলো, দুর্নীতিটা কার জন্য হলো? ওরকম পদে থাকা একজন ব্যক্তি, আর এরকম পদে থাকলে যেটা আমি বলতে চাইছি যে তদন্ত হচ্ছে, দুর্নীতি হয়েছে, এসব প্রশ্ন জোরালো হয়। এখন উনি যে নোটটা লিখে গেছেন, উনি হয়তো সৎ, কিন্তু ওনার বক্তব্যে এটুকু যেটা সামনে এসছে যে কিছু ঘাপলা হয়তো মানে হয়েছে, যেটা নিজে সহ্য করতে পারছেন না। মানে এরকম হয়ে গেল, আমি তো কিছু করিনি, মানে উনি কিছু করেননি এটা উনি বলতে চেয়েছেন, কিন্তু কিছু যখন হয়েছে দুর্নীতি, সেটাও যেন কোথাও ওনার এই নোটেতে পরিষ্কার। মানে এই রকম বিষয়টা না যে আমি দুর্নীতি করিনি, কেউ দুর্নীতি করেননি, সুতরাং এই পর্ষদ খুব ভালো চলেছে, এটা কিন্তু নোটে এস্টাবলিশ না। এস্টাবলিশ এটাই যে আমি কিছু করলাম না, এত কিছু ঘটে গেল, আমি তো কিছুই এতে যুক্ত নেই, তাহলে আমার নামটা জড়িয়ে যাবে, মানে এটা কিন্তু ওখানে এস্টাবলিশ হয়েছে। ফলে দুর্নীতি ওখানে হয়েছে। এখন প্রশ্ন, ওনার সততার জায়গাটা ভাঙিয়ে কে বা কারা দুর্নীতিটা করেছেন, কারা করেছেন? বিজেপির লোকেরা তো ওখানে গিয়ে দুর্নীতি করেন না, বিজেপির লোকেরা তো এসে তদন্ত চেয়েছেন। দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসের থাকাকালীন, তার মানে দুর্নীতি হয়েছে। উনি না করলেও, উনি পদে ছিলেন, ওনার নাম ভাঙিয়ে কে বা কারা করেছেন, এটা হচ্ছে রহস্যের, এটা হচ্ছে প্রশ্নের। এখন তার তদন্তের প্রয়োজন রয়েছে। তো তদন্ত তো চলবে, উনি ওনার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তার মানে এই না যে করাপশন ওখানে হয়েছে তার তদন্তটা স্টপ হয়ে যাবে। তদন্ত করা উচিত, মুখ্যমন্ত্রী বললেন প্রপারলি তদন্ত হবে, এবং ওনার উপরে কোনো চাপ তৈরি করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। সেই জন্য ওনার ফোনটাকেও তদন্তের আওতায় আনতে হবে, সেটাও বলা হচ্ছে। আর ধ্রুব সাহা যেটা বলার চেষ্টা করলেন, কবে রেজাল্ট আউট হয়েছে, আমি নিজে ওনার কাছে গিয়ে প্রণাম করে এসেছি, আর এতদিন পরে উনি এইরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই বা কী করে হতে পারে? এটাও তো একটা রহস্যের। ফলে সবই রহস্যের বিষয়, নানান সব প্রশ্ন তৈরি হচ্ছে, এবং উনি নোট রেখে গেছেন বটে, কিন্তু সেই নোটেতেই অনেক প্রশ্নও তুলে দিয়ে গেছেন। ফলে দেখা যাক আগামী দিনে এই রহস্যের উদ্ঘাটন কিভাবে হয়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, বিশেষ করে যারা ওই এলাকার মানুষ, তাদের কাছে যদি কোনো উত্তর থাকে অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।